আসসালামু আলাইকুম। জেমস একাডেমিতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমরা গত 30 তারিখে শুক্রবার যে মডেল টেস্টটা নিলাম, যেখানে গণিত যে অধ্যায়টা ছিল 6 ভগ্নাংশ অধ্যায়, এখানে 30 মার্কের যে কোশ্চেন ছিল, সেই 30 মার্কের কোশ্চেন মূলত ওই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই তৈরি করা হয়েছিল। সেগুলোর একটা সমাধান আমি করে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নিও তোমাদের সাথে। তো দেখো, অধ্যায়টা ছিল হচ্ছে ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশর প্রশ্নগুলো যাওয়ার আগে আমি একটু দেখি ভগ্নাংশ কাকে বলে। এই ভগ্নাংশের যে সংজ্ঞাটা হচ্ছে, যখন দুইটি পূর্ণ সংখ্যা ভাগ বা অনুপাত আকারে থাকে। যেমন যদি হচ্ছে উদাহরণ দিই, যে 7/10, 7ও একটি পূর্ণ সংখ্যা, 10ও একটি পূর্ণ সংখ্যা। যখন ভাগ অথবা অনুপাত সম্পর্কে বিরাজ করে, তখন সেটা হচ্ছে একটা ভগ্নাংশ হচ্ছে। ভগ্নাংশের দুইটা অংশ থাকে, একটা উপরের অংশ আর একটা হচ্ছে নিচের অংশ। এই উপরের অংশটাকে বলা হচ্ছে লব, আর নিচের অংশটাকে বলা হচ্ছে হর। আমাদের স্যার মজা করে বলতেন যে হরিণের পিঠে লবণের বস্তা, মনে রাখার জন্য। এটা কোনটা লব এবং কোনটা হর, এটা অনেকেই উল্টিয়ে ফেলাইছো বা বুঝতে তাদের অসুবিধা থাকার কারণে লবকে হর, হরকে লব হিসাবে তুমি বিবেচনা করার ক্ষেত্রে বেশ কয়েকটা অঙ্ক ভুল করেছো। তো এখন একটু দেখে নেবে যে একটা ভগ্নাংশের দুইটা পূর্ণ সংখ্যা ভাগ অথবা অনুপাত সম্পর্কে বিরোধিতা থাকলে সেটাকে বলা হবে ভগ্নাংশ। ভগ্নাংশের দুইটা অংশ থাকবে, সেটা হচ্ছে একটা উপরের অংশ, একটা নিচের অংশ। উপরের অংশটাকে আমরা বলি লব এবং নিচের অংশটাকে বলা হচ্ছে হর। এই হচ্ছে মূলত ভগ্নাংশ। ভগ্নাংশের যেহেতু এখানে অপ্রকৃত ভগ্নাংশের কথা আসছে, তো ভগ্নাংশের যে প্রকারভেদ এটাও একটু আমাদের দেখতে হবে। ভগ্নাংশ মূলত দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। উদাহরণ যদি দেখি, সাধারণ ভগ্নাংশ মানে এই যে 7/10, আর দশমিক ভগ্নাংশ 2.5। এই 2.5টাকে লেখা যায় 25/10। এটা না লিখে যখন আমি হচ্ছে 2.5 লিখতেছি, তখন হয়ে যাচ্ছে দশমিক ভগ্নাংশ, আর এটি সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের আবার হচ্ছে তিনটা ভাগ আছে, এটা তোমাদের প্রশ্নে আসছে সম্ভবত। সাধারণ ভগ্নাংশের আবার তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। অঙ্ক শুরু করার আগে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ। এগুলো যদি কারো ক্লিয়ার থাকে তাহলে এই অঙ্কগুলো তাদের বুঝতে সমস্যা হবে না। অনেকেই এগুলো মিলিয়ে ফেলার পর গুলিয়ে ফেলার কারণে অনেকেই অঙ্ক ভুল করছে। এই যে প্রকৃত ভগ্নাংশ যেটা হচ্ছে, যদি উদাহরণ দিয়ে বোঝানো সবচেয়ে সহজ। যদি 7/10, দেখো এটা লব এবং হর, হরের থেকে যদি লব ছোট হয় তাহলে সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। ঠিক এই ঘটনা যদি উল্টা ঘটে, 10/7, তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের বৈশিষ্ট্য হচ্ছে লবটা হরের থেকে বড় হবে। আর মিশ্র ভগ্নাংশ কি? মিশ্র ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশ যেখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং একটা ভগ্নাংশ থাকবে। এই 7/10/7টাকে যদি আমি একটা করি, ভাগ করি, 7 দিয়ে এই যে 1/3/7, এইটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। দেখো মিশ্র ভগ্নাংশ কেন হচ্ছে, কারণ এখানে একটা পূর্ণ সংখ্যা আছে আর এখানে একটা ভগ্নাংশ সংখ্যা আছে। তাহলে আমি যদি আবার একটু রিভিশনে যাই, তাহলে কোনো সংখ্যা দুইটা পূর্ণ সংখ্যা যখন ভাগ বা অনুপাত আকারে বিরাজ করে, তাহলে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে ভগ্নাংশ। তোমরা যখন বড় হবে, ক্লাস 9-10-এ উঠবা, তখন ভগ্নাংশের এরকম সংখ্যা আসবে যে p/q আকারে প্রকাশের সংখ্যাকে ভগ্নাংশ বা মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা একটা ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশের দুইটা অংশ থাকে, একটা উপরের অংশ, একটা নিচের অংশ। উপরের অংশকে লব বলে আর নিচের অংশকে হর বলা হয়। মনে রাখার জন্য হরিণের পিঠে লবণের বস্তা, হর নিচে, লব উপরে। এখন ভগ্নাংশের প্রকারভেদ, ভগ্নাংশ দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ।
সাধারণ ভগ্নাংশকে আবার বেশ, এর উদাহরণটা আমি দিলাম যে তোমার 7/10 আর 2.5। সাধারণ ভগ্নাংশকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে থার্ড হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব হরের থেকে ছোট হবে, অপ্রকৃত ভগ্নাংশ লব হরের চেয়ে বড় হবে, আর মিশ্র ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ থাকবে। এখানে যদি অপ্রকৃত থাকে তাহলে কিন্তু হবে না, এখানে 1/7 এটা থাকলে হবে না, এটা হচ্ছে অপ্রকৃত। তাহলে মিশ্র ভগ্নাংশ হওয়ার শর্তই হচ্ছে যে ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এইটা আমরা যদি বুঝতে পারি তো আমাদের অঙ্কগুলো করতে অনেক ক্ষেত্রেই সুবিধা হবে। এখন আমরা একটু অঙ্কে চলে যাব, দেখি কি অবস্থা আছে। তো দেখো, অপ্রকৃত ভগ্নাংশের যে বৈশিষ্ট্য ছিল, অপ্রকৃত কোনটা? অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব হরের থেকে বড় হবে। এখানে দেখো তো কোনটা লব হরের থেকে বড় আছে? 5-এর থেকে কি 4 বড়? না, 5-এর থেকে 4 বড় না, 4 ছোট, তাহলে সেটা হবে না। 7-এর থেকে কি 5 বড়? না, সেটাও বড় না, সেটাও হবে না। 3-এর থেকে কি 2 বড়? না, সেটাও বড় না, সেটাও হবে না। 6-এর থেকে 7 ডেফিনেটলি বড়, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। 2 নম্বর দেখো যেটা ছিল 8/8 এর মান কত? এটা একটা ইজি, 8 এ 1 হয়, তাহলে এইটা হয় উত্তর, একেবারে সিম্পল। তারপর দেখো 1 সমস্ত 3/4 ভগ্নাংশে লিখলে কি হবে? এটা একটা মিশ্র ভগ্নাংশকে এইভাবে লেখা হয়, 1 সমস্ত মানে এখানে ফাঁকা জায়গা 3/4, মানে এর পরের অংশটা 3/4 এইভাবে লিখি। তাহলে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে 4 × 4 আর 3 7/4। 7/4 কোন জায়গায় আছে? দেখো 7/4 আছে হচ্ছে এটা, সুতরাং এটা উত্তর হবে। এবার দেখো ভগ্নাংশগুলো কোন ক্রমে সাজানো আছে। সাজানোর প্রক্রিয়া দুইটা, একটা হচ্ছে ছোট থেকে বড়র দিকে যাওয়া আর একটা হচ্ছে বড়র থেকে ছোটর দিকে আসা। তো এখন কি আছে? আমরা একটা সম্পর্কের কথা জানি, যদি সমহর ভগ্নাংশগুলোকে হরের বৈশিষ্ট্য ভিত্তি করে আবার 2 ভাগে ভাগ করা যায়, সমহর আর একটা অসমহর। সমহর বলতে একাধিক ভগ্নাংশ যদি বিরাজ করে এবং তার ভিতরে হর যেগুলো থাকে সেগুলো যদি সমান আকারে থাকে তাহলে সেগুলোকে সমহর বলবো, এবং হর যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটা অসমহর ভগ্নাংশ বলবো। এখানে যেহেতু দেখা যাচ্ছে প্রত্যেকটার নিচেই হচ্ছে হর যেটা আছে 9, সেটা হচ্ছে 1, অর্থাৎ সমহর। সমহর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি যে যার লবটা বড় সেই ভগ্নাংশটা বড়। তাহলে এখানে দেখা যায় 1, 3, 5, 7 আছে, এখানে ডেফিনেটলি 7টা বড়। যেহেতু প্রথমে 1 আছে, 1/9, 3/9, 5/9, 7/9, সুতরাং এটা আমরা ডেফিনেটলি বুঝতে পারছি যে ছোট থেকে বড়র দিকে গেছে। তাহলে এটার উত্তর হবে ছোট থেকে বড়। এটা বোঝার ক্ষেত্রে আমি আরেকটু বুঝি যে এই একটা মার্কার, এখানে আমি 9 খণ্ড করলাম। 9 খণ্ড করার পরে একজনকে দিলাম 1 খণ্ড, আরেকজনকে দিলাম 3 খণ্ড, আরেকজনকে দিলাম 5 খণ্ড, আরেকজনকে দিলাম 7 খণ্ড। তাহলে সবচেয়ে বড় কোনটা হবে? মার্কার তো একটা, অর্থাৎ যে বেশি খণ্ড পাইছে, যেহেতু হর সব সমান, একটাই মার্কার, ভাগ করেছি 7টা ভাগ, মানে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করেছি, যাকে সবচেয়ে বেশি দিয়েছি সে বড় নিশ্চয়ই। তাহলে এখানে যেটা আছে সেটা এই যে এইটা বড়, তার সেভাবে উত্তর হবে হচ্ছে ছোট থেকে বড়। 5 নম্বর যেটা আছে, যে আমরা একটু দেখি, 5 নম্বরে আছে হচ্ছে 3/4 এবং 4/5 এর যোগফল কত? তাহলে যোগফল করার ক্ষেত্রে আমরা জানি হরগুলোর আগে লসাগু করতে হয়। 4, 5 এর লসাগু তো যাচ্ছে না, তাহলে লসাগু 4 5 4 গুণ 5 হচ্ছে 20। 20 যদি হয় তাহলে 20 এখানে চলে আসে, এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, ভাগফল দিয়ে লব দ্বারা গুণ করতে হয়। তাহলে 4 দিয়ে যদি আমি 20 কে ভাগ করি, 4 5 20, এই 5 আসতেছে তার সাথে 3 এর সাথে গুণ, 3 5 15, আর এইখানে ভাগ করলে আছে 4 4 4 16, তাহলে 16 আর 15 হচ্ছে 31 আর নিচে 20, তাহলে 31/20, এটা হচ্ছে ঘ নাম্বার অপশন। এই ছিল মূলত হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নগুলো তার উত্তর, এবং আমি একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি ভগ্নাংশ দিয়ে। আশা করি যদি এই ভিডিওটা দেখা এরপরে আর ঝামেলা থাকার কথা না।
তারপরে যদি কোনো প্রশ্ন মনের ভিতর থেকে থাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে হবে, ইনশাল্লাহ সেটা সমাধান দেওয়া যাবে। এবার দেখো গণিত 6 অধ্যায়ের শূন্যস্থান পূরণের যে প্রশ্নগুলো ছিল সেইগুলো একটু সমাধান দেওয়া যাক, কি অবস্থা দেখা যাক। তো আমরা গত ভিডিওতে যেটা দেখলাম ভগ্নাংশ কি, ভগ্নাংশের প্রকারভেদ কি, এইগুলো যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তোমার অনেকগুলোই হচ্ছে সুবিধা হয়ে যাবে। তুমি দেখো যে এখানে একটা পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ মিলে কি হয়, এটা পূর্ণ সংখ্যা আমি মনে করলাম 1 আর প্রকৃত ভগ্নাংশ 3/7, তাহলে মিলে যেটা হলো সেটা এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, যার ভেতরে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা থাকবে এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। যদি এটা থাকতো 1/7/3 তাহলে কিন্তু সেটা এটা হয়ে গেছে অপ্রকৃত, এটা হবে না। একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ মিলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তাহলে এখানে হবে হচ্ছে মিশ্র। 2 নম্বর অপশন দেখো, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হলে কি করতে হয়? অপ্রকৃত ভগ্নাংশকে, অপ্রকৃত ভগ্নাংশ মানে কত? অপ্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে 10/7, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। একে যদি মিশ্র ভগ্নাংশ পরিণত করতে হয় তাহলে মিশ্র ভগ্নাংশ পরিণত করার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে একটা, এই যে লব আছে এটাকে কি বলে? লব, আর এটা আমরা জানি হর বলে। তাহলে কি হচ্ছে? অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে কি হচ্ছে দেখো তো, এটা একটা মিশ্র ভগ্নাংশ হলো যেখানে একটা পূর্ণ সংখ্যা আছে এবং একটা প্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে কি করতে হয়েছে? রূপান্তর করতে হলে লবকে হর দ্বারা কি করেছি, এটা ছিল লব এবং এটা হর, লবকে হর দ্বারা আমি কি ভাগ করলাম না, ভাগ করেছি, তাহলে সেই জায়গায় হচ্ছে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে একটা প্রকৃত ভগ্নাংশকে যদি আমি হচ্ছে মিশ্র ভগ্নাংশ পরিণত করতে যাই তাহলে লবকে কি করতে হবে? হর দ্বারা ভাগ করতে হবে। এটা অনেকে গুণ করতে হবে লিখেছে, আমার কাছে মনে হয়েছে সে লব এবং হরের বিষয়টাই প্যাচ লাগাই ফেলছে, যে কারণে সে ভুলটা করছে। এটা গেল। 3 নম্বরটা দেখো, ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানোর জন্য, ভগ্নাংশের ক্ষেত্রে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানোর জন্য কোন প্রতীক ব্যবহার করতে হয়? এটা হবে হচ্ছে, এটা সম্পর্ক একটা প্রতীক, এটা অর্থাৎ 1/9 থেকে 3/9 বড়, আবার 3/9 থেকে 5/9 বড়, আবার 5/9 থেকে 7/9 বড়, এই যে প্রতীকটা, এই প্রতীকটা ব্যবহার করা হয়। তাহলে এটা হবে। অনেকে সম্পর্ক প্রতীক লিখে রাখছে, হ্যাঁ যদিও এটা একটা সম্পর্ক প্রতীক কিন্তু এখানে তোমার এটা দেওয়া বেটার। অনেকে সম্পর্ক প্রতীক লিখে রাখলেও আমি সেটা লিখে দিয়েছি আর কি। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে 6/8 এবং 3/4, দেখো একটু খেয়াল করে কি 3/4 আর 6/8, এটাকে যদি হচ্ছে 2 দিয়ে ইয়ে করো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তার মানে 3/4, এটাও 3/4, এটা হচ্ছে সমান। অনেকে লিখেছো যে এইটা এবং এই ভগ্নাংশ দুইটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অ্যাকচুয়ালি এখানে প্রকৃত ভগ্নাংশ কথা জানতে চাওয়া হয়নি, তাদের ভিতরে সম্পর্কটা কি সেটা জানতে চাওয়া হয়েছে। এদের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে পরস্পরের সমান, মানে সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, এই ছিল তোমার শূন্যস্থান পূরণের অংশটা। আশা করি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে তারপরে যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই জানাবা, সমাধান দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। এবার দেখো, এক কথায় উত্তর দাও, যে 5টা প্রশ্ন ছিল সেই 5টা প্রশ্নের সমাধানের দিকে যাই। চলো, প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, যে 3 ভাগের 2 ভাগ ভগ্নাংশ যোগ করলে যোগফল কত হবে? তাহলে এখানে কি করতে হবে? 3 ভাগের 2 ভাগ মানে এটা কয়বার? 3 বার। তাহলে যোগ করতে হলে আমরা জানি যে হরগুলো আছে, হরগুলো লসাগু করতে হয়। তাহলে হরগুলো লসাগু, মানে তুমি এটা জানো, এটা দ্বারা তোমার হতে সম্ভবত
এটার উত্তর চলে আসবে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার সময় কোনটি অপরিবর্তিত থাকে। দেখো এখানে এর হরগুলো প্রত্যেকটাই 3, অর্থাৎ সমহর। এখানে যোগ বা বিয়োগ যাই করি না কেন সেক্ষেত্রে তার হরটা অপরিবর্তিত অবস্থায় থাকে। এটা কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে। এটা অপরিবর্তিত অবস্থায় কি থাকে, যে কোনটি অপরিবর্তিত থাকে, হর। এটা হর অপরিবর্তিত অবস্থায় থাকে। তাহলে দেখো যদি এটা হয় তাহলে এই যে হর, এটা দিয়ে ভাগ করতে হয়, ভাগফলটা আবার এর সাথে গুণ করতে হয়। 3 এর সাথে 3 দিয়ে, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে এখানে 1 আবার 2 এর সাথে গুণ করলে 2 হয়ে যায়। ঠিক একই ঘটনা এগুলোর ক্ষেত্রে ঘটে। তাহলে এটা হচ্ছে কত হচ্ছে 6 3 সমান হচ্ছে 2। এটার উত্তর হবে হচ্ছে 2। এটা তো পেলাম। তারপরে দেখো যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড়, যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড়, আমরা জানি উপরেরটাকে বলা হচ্ছে লব আর নিচেরটা হর। অর্থাৎ লব যদি বড় হয়, মনে করো 10 আছে আর নিচে আছে হচ্ছে 7, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, আমরা জানি যদি এই ধরনের কোনো ভগ্নাংশ থাকে তাহলে সেটা নিঃসন্দেহে অপ্রকৃত ভগ্নাংশ বলা হবে। তাহলে এটাকে কি বলা হবে, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশ শব্দটা লিখতে হবে, ওটাকে অপ্রকৃত লিখে দিচ্ছ, কিন্তু এটা পূর্ণাঙ্গ উত্তর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি প্রকৃত হইতো তাহলে প্রকৃত হলে লবটা হরের থেকে ছোট হতো। পরের দেখো কি আছে, যে রিতা 5.1/2 লিটার জুস থেকে 3.3/4 লিটার জুস পান করলে আর কতটুকু, অর্থাৎ পান করা মানে কি, সেটা বাড়লো না কমে গেল, এটা কমে গেল, তার মানে এটা বিয়োগ করতে হবে। যেহেতু এটা এক কথায় উত্তর, সেই জায়গায় আমি আর এটা বিস্তারিত দিকে গেলাম না, সংক্ষেপে দেখে আমি করার চেষ্টা করি। 5.1/2 বা এটাকে দেখো তো এভাবে লেখা যায় কেন, 5/2 সমান হচ্ছে এটা 11/2 এভাবে তো লেখা যায়। আবার 3.3/4 বা 3 তাহলে 3/3/4 বা 3×4 = 15/4। এখন কি বলছে, বলছে যে হচ্ছে তার এইটা থেকে এই অংশটা সে খেয়ে ফেলছে, তার কাছে কত অবশিষ্ট আছে, অবশিষ্ট থাকতে হলে আমরা বিয়োগ করতে হয়। তাহলে 11/2 মাইনাস 15/4 যদি এটা থাকে তাহলে এর লসাগু কত, 2 আর 4 এর লসাগু দেখো, 2 আর 4, 2 × 1 = 2, 2 × 2 = 4, 2 × 2 সমান হচ্ছে 4। তাহলে এটা 4, 2 কে যদি আমি 4 দিয়ে 4 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হয় 2, সেই 2 11 এর সাথে গুণ হয়ে যায়, তাহলে 11 × 2 = 22 মাইনাস আবার এই 4 এই হরটা একে হচ্ছে ভাগ করতে হচ্ছে, ভাগ করলে কত হয় 1, ভাগফল সেটা 15 এর সাথে গুণ হলে হবে হচ্ছে 15। তাহলে 22 থেকে 15 বাদ দিলে থাকে 7/4। এখন দেখো তো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশগুলোকে আমরা মিশ্র ভগ্নাংশের দিকে নিয়ে যাই, দেখতে যদি হয় এটা, সেটা হচ্ছে যদি 4 7কে করি তাহলে 3, এটা হচ্ছে 3.1/3/4 এটা আমাদের থাকে উত্তরে। কেউ যদি এই পর্যন্ত রেখে দেয় তারটাও মার্কস কাটা হবে না, তবে এই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়াটা বেটার। এই হচ্ছে অবস্থা। এবং লাস্টের যে প্রশ্নটা দেখো সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ কত প্রকার। আমরা ভগ্নাংশ ভাগ মানে বিশ্লেষণ করার সময় বা ক্লাসিফিকেশন করার সময় বলেছিলাম যে সাধারণ ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যার লব ছোট হবে হর বড় হবে, আর 2 নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যেটা হচ্ছে লবটা বড় হবে হর ছোট হবে, আর 3 নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশ, যার ভিতরে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ থাকবে। এই হচ্ছে মোটামুটি 3 প্রকারের ভাগ কার সাধারণ ভগ্নাংশ। তো এখানে উত্তরের ক্ষেত্রে শুধু হচ্ছে 3 লিখলেই হবে।
এই ছিল মোটামুটি এক কথায় উত্তর প্রশ্নগুলো। এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা, দেখবা, তারপরে যদি কোনো সমস্যা থাকে সেগুলো জানাবা, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। এবার একটু খেয়াল করো যে বড় প্রশ্ন যেগুলো ছিল, বড় প্রশ্নের প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে হিসাব করা। হিসাব করার দুইটা দেওয়া ছিল, 1 এবং 2। প্রথমটা দেখো কি আছে। প্রথমে এই অঙ্কগুলো হচ্ছে নির্ভুল ভাবে অঙ্ক তুলতে হবে তোমাকে। 1/18 প্লাস 2/9 প্লাস 5/6, এই যদি থাকে তাহলে প্রথম যেটা কাজ হচ্ছে নিচের হরগুলোর লসাগু নির্ণয় করো। তাহলে 18, 9, 6 এর লসাগু কত হয় দেখো, 2 দিয়ে তো যায়, 9 দুগুণে 18, 9 নেমে আসে, 3 দুগুণে 6। এখন তো 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 1। এবারও 3 দিয়ে যায়, 1 1 1। এর লসাগু কত হচ্ছে 2 গুণ 3 গুণ 3, 2 6 3 6 18। তাহলে এটা যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমি লসাগু পেয়ে গেলাম 18। এবার দেখো এই 18 দিয়ে আমি এটাকে ভাগ করব, ভাগ করার পরে যে ফলটা পাবো সেটা উপরের এই লব দিয়ে গুণ করব। তাহলে 18 দিয়ে 18 কে ভাগ করলে কত হয়, 1 হয়। তাহলে অনেকে দেখছি যে 18 কে 18 দিয়ে ভাগ করে 18ই রাখছে, হবে হচ্ছে 1 প্লাস 18 দিয়ে। এবার দেখো সরি, 18 কে তুমি যদি 9 দিয়ে ভাগ করো তাহলে সেটা হবে 2, এবং তোমার আসবে হচ্ছে 2 এর সাথে গুণ করলে হবে হচ্ছে 4 প্লাস 6 দিয়ে যদি 18 কে ভাগ করো তাহলে ভাগ করলে হবে 3, 3 6 18, সেই 3 আবার 5 এর সাথে গুণ হয় 15 হবে। 15 হওয়ার পরে এটা টোটাল যোগ করলে দেখো হচ্ছে কত হচ্ছে 20/18। যদি এটাকে আরেকটু ছোট করো তাহলে কি হচ্ছে 10/9। এটা দেখো একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা তুমি আরো ছোট করে মিশ্রতে নিয়ে যেতে পারো। তাহলে এটা যদি করো তাহলে সেই ক্ষেত্রে 10 একবার যায় 9 1 থাকে, এটাকে 1/9। এই যে এটা হচ্ছে তার হিসাব, এর যোগফল হচ্ছে এটা। তো সুতরাং এটা ইজিলি করতে পারবা। এর উত্তর হবে কত, 1/9। এবার 2 নম্বরটাই দেখো, যদি এখানেই করি, এর লসাগু নির্ণয় করো। নিচের হরগুলো 8 4 12, 8 4 12 এর লসাগু কত, 2 দিয়ে যায়, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যায়, 2 দুগুণে 4 1 3। এবার আর যায় না, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 কত হয় দেখো তো, মনে হয় 24। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে এই জায়গায় হচ্ছে 24 হচ্ছে। এবার বাকি কাজকর্মে নেমে পড়ো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে 8 দিয়ে একে গুণ করলে কত হচ্ছে, ভাগ করলে 3 8 24, আর 3 7 21 প্লাস 4 দিয়ে করলে 4 6 24, 3 6 তাহলে এটা 18 মাইনাস, যেহেতু মাইনাস আছে 12 দুগুণে 24 22। এবার দেখো এটা কত আসে, সরি, এটা ই করার পরে আসে হচ্ছে 17/24। এই 17/24টা হচ্ছে তোমার একটা প্রকৃত ভগ্নাংশ। এটা এখানে উত্তর লেখা যেতে পারে, আর এটা এখানে উত্তর। এই হচ্ছে মোটামুটি তোমার দুইটা অঙ্ক, যার এটার উত্তর হচ্ছে 17/24, আর ওটা 1/1। এখানে একটা মিশ্র ভগ্নাংশ আর একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো মোটামুটি এটা দেখলে হিসাবগুলো খুব ইজিলি, দুইটা ছিল 2.5 করে 5 মার্ক। এটা ম্যাক্সিমাম পারছে, হয়তো 1-2 জনের ভুল গেছে। তারা যদি আরেকটু কি ঠান্ডা মাথায় চিন্তা করে তাহলে তারাও পারবে বলে আশা প্রকাশ করতেছি। তারপরে যদি কোনো ভুলভ্রান্তি বা বুঝতে অসুবিধা থাকে অবশ্যই জানাবে, জানালে অবশ্যই উত্তর দেওয়া হবে। এবার দেখো বড় অঙ্কগুলোর ভিতরে একটা অঙ্ক ছিল এরকম যে রবিনের কাছে 11/6 লিটার এবং সাকিবের কাছে 13/8 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত পরিমাণ বেশি। তো এই ধরনের অঙ্কগুলো তোমার ভগ্নাংশের ক্ষেত্রে
যেমন একটা নিয়ম জানা আছে যে যদি ভগ্নাংশগুলোকে সমহর করা যায় এবং সমহরের ভগ্নাংশ আমাদের যেটা জানি যার লবটা বড় সেই ভগ্নাংশটা বেশি হবে, বড় হবে। তো এখানে যেহেতু দুইটা ভগ্নাংশ দেওয়া আছে আমরা ওই নিয়মটা একটু অ্যাপ্লাই করতে পারি কিনা দেখি। এর জন্য আমরা যে প্রক্রিয়াটা অবলম্বন করব আমি একটু সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করতেছি। অনেকেই পেরেছে আবার অনেকেই লেখেনি, শুধু ক্যালকুলেশন করে গেছে। তাদেরকে আমি উৎসাহিত করব তারা একটু লিখে বুঝে অঙ্কটা করার জন্য। তো চলো দেখি কি অবস্থা। আমরা সমাধান দিয়ে শুরু করব। সমাধান যেহেতু আমার অঙ্ক থেকে সাহায্য নিতে হচ্ছে তাহলে আমরা দেওয়া আছে বলে একটা অপশন লিখে নেব। দেওয়া আছে, কি দেওয়া আছে? রবিনের কাছে আছে, রবিনের কাছে আছে 11/6 লিটার এবং সাকিবের কাছে আছে, সাকিবের কাছে আছে 13/8 লিটার জুস। এই তো প্রাথমিকভাবে এটা আছে। এখন দেখো আমার সমহর ভগ্নাংশ করার ক্ষেত্রে আমরা কি করতে হয় আমরা জানি যে হর যেগুলো আছে তার লসাগু করতে হয়। তাহলে 6 এবং 8 এই দুইটা হচ্ছে হর। এবার আমরা তাহলে এটা কিভাবে লিখব? অতএব 11/6 এবং 13/8 ভগ্নাংশ দুটির হর যথা 8 ও 6 ও 8 এবং এদের লসাগু কত? 24। এই তো। তা মোটামুটি আমরা হচ্ছে এই যে হরগুলোর একটা লসাগু পেয়ে গেলাম। এখন এই লসাগুটাকে আমরা কি করব? আমরা রবিনের ক্ষেত্রে কি অবস্থা আছে একটু দেখব। রবিনের ক্ষেত্রে লসাগু যেহেতু পাইছি তাহলে আমরা এর হর দ্বারা একে ভাগ করব। তাহলে কি প্রথমে 24 ভাগ কত? 6, 4। তারপর একটা সেমিকোলন মুখ দেব। দেওয়ার পরে এই যে ভগ্নাংশটা 11/6 এর লব এবং হরকে এটা দ্বারা গুণ করব। তাহলে 11 গুণ 4 আবার 6 গুণ 4, তাহলে কত হচ্ছে? 11 44 4 6 24 এত পাচ্ছি। ঠিক তেমনি ভাবে সাকিবের ক্ষেত্রে কি হচ্ছে? 24 ভাগ 8 সমান হচ্ছে 3 সেমিকোলন। ওটা ছিল কত? 13 ভাগ 8 সমান হচ্ছে 13 গুণ 3 আর 8 গুণ 3, 3 13 39 আর এটা হচ্ছে 3 8 24। এটা দেখো এই যে 24 এবং এটাও 24, দুইটা হরের মানে ভগ্নাংশের হর একই হয়ে গেছে, অর্থাৎ সমহর হয়ে গেছে। যদি সমহর হয়ে যায় তাহলে আমরা একটা সম্পর্ক ড্র করতে পারি। সেটা কিভাবে লিখবো দেখো। এখানে এখন লেখা যদি একটু কষ্ট হচ্ছে খেয়াল করে দেখো। এখন আমরা জানি যে সমহর ভগ্নাংশের তাহলে ভগ্নাংশটা ব্র্যাকেটে আমি একটা লিখে দেব কত? 44/24 আবার হচ্ছে 39/24। এই এর
ক্ষেত্রে যার লব বড় অর্থাৎ 44 ইজ গ্রেটার দেন 39। আচ্ছা, যার লব বড় সেই ভগ্নাংশটি বড়, ভগ্নাংশটি বড়। এবার তো জায়গায় একটু সংকলন মারতেছেন, তারপর একটু দেখো নিচে যদি দেখা যায় তাহলে একটু দেখো। তাহলে এর লব কত? 44 ইজ গ্রেটার দেন 39, কত? 44 বাই এটা পুরো ভগ্নাংশটা যদি লিখি 24 ইজ গ্রেটার দেন 39 বাই 24, এটাকে বা তার প্রথম যে ভগ্নাংশটা ছিল কত ছিল? 11 বাই 6 ইজ গ্রেটার দেন কত হচ্ছে? 13 বাই 8। এটা লেখা যায় কিনা? আমার মনে হয় লেখা যায়। এবার দেখো এই যে ফাঁকা অংশটাতে আমরা একটু করার চেষ্টা করি। ফাঁকা অংশটার এটাকে আমরা লিখতে পারি না? তাহলে 11 বাই 6 কার ছিল? 11 বাই 6 ছিল রবিনের। তাহলে দেখো একটা উত্তর কিন্তু পেয়ে গেছি যে রবিনের জুসের পরিমাণ বেশি, অতএব রবিনের জুসের পরিমাণ বেশি। এটা একটা উত্তর। এটা কিভাবে কি করলাম? প্রথমে আমরা ভগ্নাংশগুলোর যে হর আছে সেই হরগুলোকে আমরা লসাগু করলাম। লসাগু করার পরে তারপর আমরা ভগ্নাংশ দুইটিকে সমহর ভগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করলাম এবং চেষ্টা করে দেখলাম যে তাদেরকে সমহরে ভগ্নাংশে রূপান্তর করা গেছে। তারপরে যে নিয়মটা আছে যে সমহর ভগ্নাংশের ক্ষেত্রে যার লবের মানটা বড় সেই ভগ্নাংশটা বেশি হবে। অর্থাৎ এখানে দেখলাম এই একটা ভগ্নাংশকে সমহরে কনভার্ট করলাম। কনভার্ট করার পরে দেখা যাচ্ছে এর হরে লবের পরিমাণটা বেশি, এই ভগ্নাংশে লবের মান বেশি, সুতরাং এই ভগ্নাংশটা বড়, অর্থাৎ রবিন হচ্ছে বেশি জুস ধারণ করে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি রবিনের জুসের পরিমাণ বেশি। এই একটা উত্তর হয়ে গেছে। আমার আরো একটা আছে যে কত বেশি। তাহলে এবার লেখা যায় না রবিনের জুস বেশি আছে। তাহলে যেহেতু রবিনের বেশি আছে তাহলে রবিনের থেকে সাকিবের বিয়োগ করলে কতটুকু আছে সেটা বের হয়ে যাবে। 11 বাই 6 বিয়োগ হচ্ছে 13 বাই 8। এর লসাগু কত? এর লসাগু হচ্ছে 24। একে 6 দিয়ে ভাগ করলে 4 6 24, 4 গুণ 44 মাইনাস 3 8 24, 3 13 39। এটা হচ্ছে 5 বাই, এত এখানে লিটার হবে, এখানেও লিটার, 5 বাই 24 লিটার। এটা তাহলে উত্তরের ক্ষেত্রে যেটা লিখতে হবে যে রবিনের জুসের পরিমাণ বেশি এবং রবিনের 5 বাই 24 লিটার জুস বেশি আছে। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। তো এরকমই আরেকটা অঙ্ক ছিল তোমার 4 নম্বরটা, রবিন এবং তানভীরের যেটা অঙ্কটা দেওয়া ছিল ঠিক সেম এই প্রক্রিয়ায় করবা। এভাবে মনে হচ্ছে আমার কাছে এটা পরিপূর্ণ অঙ্ক। অনেকেই এগুলো লেখো নাই, সম্পর্কগুলো না লিখে একবারে ক্যালকুলেশনটা করে গেছো, কেউ কেউ আবার এটা করে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি এভাবে পরিপূর্ণ না, আমার কাছে মনে হচ্ছে এটা একটা পরিপূর্ণভাবে করা হয়েছে অঙ্ক। তোমরা এভাবে করার চেষ্টা করবা। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা। আচ্ছা, এবার দেখো তোমার 4-এর গ নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটার অঙ্কটা যদিও দেখতে অনেক বড় কিন্তু এত বড় না, সব করার পরে খুব সহজে বুঝতে পারবা। তো দেখো কি দেওয়া ছিল, আগে অঙ্কটা পড়ি। একটি স্কুলে মোট 200 জন শিক্ষার্থী রয়েছে, তাদের মধ্যে 5 ভাগের 4 ভাগ বাংলা বই পড়ে এবং 5 ভাগের 2 ভাগ শিক্ষার্থী গণিত বই পড়ে। এখানে যেটা জানতে চাওয়া হয়েছে কতজন বাংলা বই পড়ছে। যেহেতু এটা একটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে এবং মোট একটা নাম্বারের কথাও বলা আছে,
তাহলে কতজন বাংলা পড়ছে সেটা বের করতে হবে। প্রথম হচ্ছে প্রশ্ন এটা। 2 নম্বর জানতে চাওয়া হচ্ছে কতজন শিক্ষার্থী গণিত বই পড়ছে, এবং সর্বশেষ যে প্রশ্নটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে বাংলা বই পড়া শিক্ষার্থীর সংখ্যা কি গণিত বই পড়া শিক্ষার্থীর সংখ্যার চেয়ে বেশি, বেশি হলে কত না কম, কম হলে কত, সেটা কত সেটা বের করতে হবে। তাহলে প্রথম যে কাজটা হচ্ছে সেটা আমার অঙ্কের ভেতরে যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া আছে সেগুলো আমি দেখে আগে একটু নিয়ে আসি। তাহলে সমাধান দিয়ে শুরু করব। সমাধান, তো দেখো যেহেতু এখানে 200 জন শিক্ষার্থীর কথা বলা আছে, তাহলে আমি দেওয়া আছে দিয়ে লিখবো দেওয়া আছে মোট শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা 200 জন। সেই সাথে আরো দেখো বাংলা পড়তেছে কতজন, বাংলা পড়ছে 5 ভাগের 4 ভাগ, এত অংশ। এবং গণিত পড়ছে 5 ভাগের 2 ভাগ, এত অংশ। তাহলে আমার জানতে চাওয়াটা কি, জানতে চাওয়া কতজন বাংলা পড়ছে সেটা বের করা। যেহেতু একটা ভগ্নাংশ দেওয়া আছে, একটা মোট নাম্বারও দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি বের করতে পারি। দেখো তো, তাহলে যেমন 1 নম্বরটা বাংলা পড়া শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা কত, 200 এর 5 ভাগের 4 ভাগ, এত অংশ। তুমি এখানে জন লেখো, দেখো তো এভাবে লেখা যায় কিনা, মনে হয় এটা এভাবে লেখা যায়। তাহলে এর এর অর্থ হচ্ছে গুণ। পরের লাইনে 200 এর শব্দটা উঠিয়ে দেব, এর জায়গায় আমরা দেব গুণ 4/5 ব্র্যাকেট দিয়ে এতজন। এটা করলে 40 আসে, 440 160 জন। তাহলে আমরা বাংলা পড়া শিক্ষার্থীর সংখ্যা পেলাম কতজন, 160 জন। 2 নম্বরে বলছে যে কতজন শিক্ষার্থী গণিত পড়তেছে। এবার বের করি 2 দিয়ে, গণিত পড়া শিক্ষার্থীর সংখ্যা, এটা কেমন হবে, 200 এর 5 ভাগের 2 ভাগ, 2/5 এতজন। এবার এর শব্দটা উঠাই দিয়ে ওখানে আমি দেব গুণ, তাহলে 200 গুণ 2/5 এতজন। এটা ক্যালকুলেশন করলে আসে 40-80 জন শিক্ষার্থী। তাহলে এখন দেখো 1 নম্বর যেটা অপশনটা প্রশ্নটা জানতে চাওয়া ছিল বাংলা কতজন পড়তেছে, আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে বাংলা পড়তেছে 160 জন। এবং গণিত কতজন পড়তেছে, গণিত পড়তেছে হচ্ছে 80 জন। তাহলে তো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে, কারণ আমরা জানি যে 160 80 থেকে ডেফিনেটলি বড়। তাহলে 3 নম্বর যেটা এখন লিখতে হলে আমাকে অবশ্যই একটু মুছতে হবে। আমি যেহেতু এটা দেখছি এই জায়গায় একটু মুছে করলে ভালো হতো, নিচে এই জায়গায় কি দেখা যাবে, কষ্ট করে একটু দেখো। তাহলে 3 নম্বর যেটা জানতে চাওয়া আছে বাংলা বই পড়া শিক্ষার্থীর সংখ্যা কি গণিত বই পড়া শিক্ষার্থীর চেয়ে বেশি। তাহলে আমি অবশ্যই দেখতে চাচ্ছি বাংলা বই পড়েছে কতজন, 160 জন, এবং গণিত পড়তেছে কতজন, 80 জন। তাহলে আমি নিশ্চিত বলতে পারি যে হ্যাঁ, বাংলা পড়া শিক্ষার্থীর সংখ্যা বেশি, বাংলা পড়া শিক্ষার্থীর সংখ্যা বেশি। এবার বের করতে বলছে যদি বেশি হয় তাহলে কতজন বেশি। এই কতজন বেশিটা আমি এখানে একটু মুছে দিয়ে করতে হবে, এই জায়গা উপরে ফাঁকা জায়গাটা হয়ে যাবে। তাহলে বেশি শিক্ষার্থীর সংখ্যা, বেশি শিক্ষার্থীর সংখ্যা
সমান কত 180 সরি 160 মাইনাস 80 এতজন সমান হচ্ছে 80 জন। তাহলে উত্তর হবে 3 নম্বর যে হ্যাঁ এবং 180 জন। এই অঙ্কটা মনে হয় খুব বেশি কঠিন কিছু ছিল না, তারপরে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে যে যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের জানাবা, আমরা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এভাবেই তোমাদের পুরোটা আমি সমাধান করে দিলাম 6 অধ্যায়ের। তারপরে কারো যদি কোনো সমস্যা থাকে, কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই নক করবা, তার সমাধান দিয়ে দেওয়া হবে। আর একটা কথা শেষে বলতে হয় যে পূর্ণাঙ্গ মার্কস পেতে হলে তোমার টেক্সট বইটা খুব ভালো করে পড়তে হবে। যার টেক্সট বইয়ের দখল যত বেশি সে তত মার্কস ক্যারি করবে, এটা নিয়ে নিশ্চিতভাবে বলা যায়। তো এই হচ্ছে আমাদের সলভ ক্লাস আজকের মতো। তো আবারও জেমস একাডেমিতে স্বাগত জানিয়ে শেষ করছি। আবার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।